नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আমরা আজকে 4 নাম্বার যে প্র্যাকটিস সেটটা সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো তার দেখো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো কি মেরু নক্ষত্র, ঠিক আছে। প্রশ্নটা আছে মেরু নক্ষত্র কোন দিককে নির্দেশন করে, ইস্ট, সাউথ, ওয়েস্ট নাকি নর্থ। অর্থাৎ কি আমাদের যে চারটা দিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সে কোন দিকটাকে মেরু নক্ষত্র অর্থাৎ কি যাকে আমরা পোলার স্টার বলি, ঠিক আছে, সেই পোলার স্টার নির্দেশন করে। তো এখানে উত্তরটা মনে রাখবে নর্থ ডাইরেকশনকে, ঠিক আছে। উত্তর দিককে পোলার যে স্টার বা মেরু নক্ষত্র সেটা কিন্তু উত্তর দিককে নির্দেশন করে, ঠিক আছে। এরপর দেখো তোমরা জানো যে সপ্তর্ষি ঋষির নাম অবশ্যই তোমরা সকলে শুনেছো, যে 7টা তারার সমূহ, ঠিক আছে। এই যে এটা ধরো 4টা, ঠিক এর পেছনে 3টা থাকে এবং তারপরেই থাকে কি একটা স্টার, এটাকে বলা হচ্ছে পোলার স্টার। এই স্টারটি সবসময় কোন দিকে থাকে, উত্তর দিকে থাকে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবং সপ্তর্ষি ঋষিকে বা যে 7 তারার সমূহ সপ্তর্ষি ঋষিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উসরা মেজর আর একটা হচ্ছে উসরা মাইনর, ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। এরপর দেখো আমাদের গ্যালাক্সি সম্বন্ধে তোমাদেরকে কয়েকটা তথ্য জানতে হবে। যেমন কি ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, এর সূর্যকে কেন্দ্র করে আছে কি আমাদের সোলার সিস্টেম বা সৌরমণ্ডল। ঠিক এই সৌরমণ্ডলকে কেন্দ্র করে আছে আমাদের তারামণ্ডল, এবং তারপর আছে নক্ষত্র, তারপর আছে গ্যালাক্সি, তারপর আছে ইউনিভার্স। অর্থাৎ কি কতকগুলো গ্যালাক্সি নিয়ে ইউনিভার্স তৈরি হয়, ঠিক আছে। তো এই যে তারামণ্ডল, এই তারামণ্ডলের মধ্যে কি আছে, পোলার স্টার, সপ্তর্ষি ঋষি বা হান্টার স্টার, এগুলো কিন্তু আমাদের সমস্ত রকম যে তারামণ্ডল সে তারামণ্ডলের মধ্যেই আছে, ঠিক আছে। দেখো আমরা যে গ্যালাক্সিতে থাকি, কি বললাম, কতগুলি গ্যালাক্সি নিয়ে একটা ইউনিভার্স তৈরি। তো আমরা যে গ্যালাক্সিতে থাকি তার নাম হচ্ছে মন্দাকিনী, তার নাম হচ্ছে মন্দাকিনী বা মিল্কি ওয়ে, ঠিক আছে। এবং আমাদের আশেপাশে যে গ্যালাক্সিগুলি আছে, আমাদের সবথেকে কাছের যে গ্যালাক্সিটি আছে সেটি হচ্ছে অ্যান্ড্রোমেটা। কী নাম? অ্যান্ড্রোমেটা বা দেবযানী। আর আমাদেরটা হচ্ছে মন্দাকিনী বা মিল্কি ওয়ে। এবং আরও একটা কাছে যেটা আছে সেটার নাম হচ্ছে NGC 33। তো আমাদের গ্যালাক্সির অর্থাৎ মন্দাকিনীর কাছের দুটি গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেটা এবং NGC। এই 3টা গ্যালাক্সিকে একত্রিত কি বলা হয়, ক্লাস্টার। অর্থাৎ কি 3টা গ্যালাক্সি যেগুলো সব থেকে কাছাকাছি থাকে তাদেরকে বলা হচ্ছে তোমার ক্লাস্টার, ঠিক আছে, বোঝা গেছে। এরপর আমাদের যে সূর্য, ঠিক আছে, আমাদের যে সূর্য, এই সূর্যের সবথেকে কাছে, সূর্য একটা নিজে নক্ষত্র এবং এই সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি, প্রক্সিমা সেঞ্চুরি, ঠিক আছে। কি বলা হয়, প্রক্সিমা সেঞ্চুরি, সবথেকে কাছের নক্ষত্র কার, সূর্যের। এবং এই মহাবিশ্বে সবথেকে উজ্জ্বল তারাটির নাম কি, উজ্জ্বল নক্ষত্রের নাম কি, সাইরাস, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। নেক্সট দেখো কি বছরের দীর্ঘতম সময়কাল নিচের কোন গ্রহে ঘটে। অর্থাৎ কোন গ্রহের মধ্যে 1 বছর অনেকটা মানে পৃথিবীর তুলনায় সবথেকে বেশি দিনে সময় লাগে, কোন গ্রহে 1 বছর সম্পূর্ণ হতে সবথেকে বেশি সময় লাগে, এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। শনি, বৃহস্পতি, নেপচুন নাকি পৃথিবী। তো মনে রাখবে সবথেকে বেশি সময় লাগে কার, নেপচুনের, ঠিক আছে, নেপচুনের। পৃথিবীর প্রায় 165 বছর, ঠিক আছে, পৃথিবীর যত লাগে তার থেকে 165 বছর বেশি লাগে, ঠিক আছে। এবং শনির লাগে কত, শনির লাগে পৃথিবীর 29.4 ইয়ার্স, ঠিক আছে। এবং জুপিটার, বৃহস্পতির লাগে 12 বছর, ঠিক আছে, পৃথিবীর তুলনায় 12 বছর বেশি লাগে। এই জুপিটারের, ঠিক আছে, জুপিটারের সবথেকে বড় উপগ্রহের নাম কি, গ্যানিমেড, গ্যানিমেড, এটাও কিন্তু মনে রেখো, কি নাম, গ্যানিমেড, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, লুসিফার কোন গ্রহের অপর নাম। কোন গ্রহের অপর নাম হচ্ছে লুসিফার। লুসিফার একটা গ্রিক নাম, ঠিক আছে, যার অর্থ হচ্ছে ব্রাইটনেস। তো লুসিফার কোন গ্রহের অপর নাম, জুপিটার, ভেনাস, স্যাটার্ন নাকি মার্স। অর্থাৎ দেখো লুসিফার হচ্ছে শুক্র বা ভেনাস, শুক্রের অপর নাম হচ্ছে লুসিফার। এই শুক্রের আরও একটি নাম আছে, সেটা হচ্ছে কি, শুক্রের আরও একটি নাম হচ্ছে মর্নিং প্ল্যানেট, ঠিক আছে, কি নাম, মর্নিং প্ল্যানেট, ঠিক আছে, মনে থাকবে।
ঠিক আছে। জুপিটারকে কি বলা হয়? জায়েন্ট প্ল্যানেট, কারণ কি এটা অনেক বড় জায়েন্ট প্ল্যানেট। ঠিক আছে। আরেকটা কি? মার্স, যেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গলকে কি বলা হয়? মঙ্গলকে বলা হয় রেড প্ল্যানেট। ঠিক আছে, লাল গ্রহ। এরপর দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে, পৃথিবী তার নিজের অক্ষকে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘোরে? 15 ডিগ্রি, 24 ডিগ্রি, 20 ডিগ্রি নাকি 10 ডিগ্রি? তো মনে রাখবে যে পৃথিবী তার নিজের অক্ষতে 24 ঘন্টায় একবার ঘোরে কত ডিগ্রি? 24 ঘন্টায় 360 ডিগ্রি। এরপর দেখো 24 ঘন্টায় 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় কত? ঠিক আছে, 1 ঘন্টায় কত? অর্থাৎ 360/24, 15 কাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পৃথিবী তার নিজের অক্ষকে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘোরে? 15 ডিগ্রি ঘোরে। 24 ঘন্টায় কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে, নিচের মধ্যে কে মহাবিশ্ব সম্প্রসারণের ধারণা আবিষ্কার করেছিলেন? অর্থাৎ কে বলেছিলেন যে ইউনিভার্স প্রতিনিয়ত তার যে আয়তন, যে আকার বৃদ্ধি করে যাচ্ছে? এডুইন হাব্বেল, ঠিক আছে, নাকি কার্ট এডওয়ার্ড সাগান, নাকি চার্লস মেজলার, নাকি টাইকো ব্রাহা? তো দেখো যে মহাবিশ্ব যে সম্প্রসারণ হচ্ছে এই থিওরিটি কে দিয়েছিলেন? এডুইন হাব্বেল। ঠিক আছে, কে দিয়েছিলেন? এডুইন হাব্বেল। এই থিওরিটির নাম কি? সুপার ক্রাঞ্চ থিওরি। সুপার ক্রাঞ্চ থিওরি। এখানে তিনি বলেছিলেন যে কোনো একটা শক্তির প্রভাবে আমাদের যে ইউনিভার্স, সেই ইউনিভার্স কিন্তু প্রতিনিয়ত তার সম্প্রসারণ ঘটিয়ে যাচ্ছে। আর যেদিন এই শক্তিটা শেষ হয়ে যাবে সেদিন কি হবে? আবার প্রত্যেকে নিজের সাথে একসাথে যুক্ত হয়ে আবার একটা কি হবে? মহাবিস্ফোট তৈরি হবে। ঠিক আছে, তো এডুইন হাব্বেল কিন্তু বলেছিল যে আমাদের ইউনিভার্স প্রতিনিয়ত সম্প্রসারণ করছে এবং তার যে থিওরি তার নাম হচ্ছে সুপার ক্রাঞ্চ থিওরি। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ থিওরি, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরিটা কি? বিগ ব্যাং থিওরিটি দিয়েছিলেন, তার নাম হচ্ছে জর্জ লেমেন্টেরে। ঠিক আছে, তিনি বলেছিলেন যে আমাদের যে ইউনিভার্স, ঠিক আছে, কীভাবে সৃষ্টি হয়েছে? একটা বিশাল কোনো বড় গ্রহ ছিল, তার মধ্যে বিস্ফোরণের ফলেই কিন্তু আমাদের যে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এগুলো তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি বলেছিলেন? যে একটা অনেক ঘনত্বযুক্ত তারা বিস্ফোট হয়ে সমস্ত তারার উৎপন্ন হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো টুন্ড্রাস কি? পর্ণমোচী বন, নাকি গ্রীষ্মমণ্ডলীয় রেনফরেস্ট, নাকি ঠান্ডা ডেজার্ট, নাকি গরম ডেজার্ট? তো টুন্ড্রাস হচ্ছে কি? কোল্ড ডেজার্টে তৈরি হওয়া কে বলা হচ্ছে টুন্ড্রাস। ঠিক আছে, মানে বৃক্ষবিহীন পর্বতমালা, যাকে বলা হচ্ছে কি? বৃক্ষবিহীন পর্বতমালা। এর অর্থ হচ্ছে বৃক্ষবিহীন পর্বতমালা। ঠিক আছে, কোথায় হয়? ঠান্ডা ডেজার্টে, কোল্ড ডেজার্টে। ঠিক আছে, এরপর দেখো পর্ণমোচী। পর্ণমোচী শব্দের অর্থ কি? যেখানে ইয়ারে, 1 বছরে অন্তত একবার কিন্তু কি হয়? পাতাগুলো সব ঝরে যায়, তাকে বলা হচ্ছে পর্ণমোচী। ঠিক আছে, দেখো আমাজন নদী কোন মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সাউথ আমেরিকা, আফ্রিকা, নর্থ আমেরিকা, নাকি এশিয়া? তো অ্যামাজন নদী হচ্ছে কি? বিশ্বের 2য় বৃহত্তম নদী এবং এটি সাউথ আমেরিকার মধ্য দিয়ে, সাউথ আমেরিকা কন্টিনেন্ট, সেই আমেরিকার মধ্য দিয়ে কি হয়েছে? প্রবাহিত হয়েছে। এবং এই অ্যামাজন নদীর যদি বলা হয় দৈর্ঘ্য কত? 6400 কিলোমিটার। ঠিক আছে, এটা কি? সেকেন্ড বিগেস্ট, বা ঠিক আছে, সব থেকে বড় বা লার্জেস্ট নদী, সেকেন্ড লার্জেস্ট। এবং যদি বলা হয় জল প্রবাহের দিক থেকে সেটা কিন্তু প্রথম, সেই ক্ষেত্রে তখন বিশ্বের প্রথম। এরপর প্রশ্ন আসে যে বিশ্বের তাহলে সবথেকে বড় নদী কি? সেটা হচ্ছে নীল নদী। সেটা হচ্ছে নীল নদী। তার দৈর্ঘ্য কত? 6650 কিমি। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এবং এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? ইয়াংতেজ। এশিয়ার হচ্ছে ইয়াংতেজ। কোথায়? চায়নাতে আছে। এটার দৈর্ঘ্য কত? 6300 কিলোমিটার। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো প্রশ্ন কি আছে, ভারতের নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? নাগরিকত্ব, সিটিজেনশিপ। ঠিক আছে, তো তোমরা প্রথমে এটা জেনে রাখো যে ভারতের নাগরিকত্ব হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ কি?
সিঙ্গেল সিটিজেনশিপের কথার অর্থ হচ্ছে যে আমাদের দেশে আমাদের যে নাগরিকত্ব সেটা হচ্ছে কি আমরা ভারতের নাগরিক, আমরা কোনো স্টেটের নাগরিক নই, কোনো ডিস্ট্রিক্টের নাগরিক নই, আমরা সেখানকার বাসিন্দা হতে পারি কিন্তু আমাদের নাগরিকত্ব হচ্ছে ভারতের। এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। অন্যান্য আমেরিকায় কীরকম হয়, আমেরিকায় হয় তুমি আমেরিকারও নাগরিক এবং আমেরিকার তুমি যে প্রভিন্সে বসবাস করো সেখানকারও তুমি নাগরিক, ঠিক আছে, তোমার কাছে ডুয়েল নাগরিক থাকে, নাগরিকত্ব ডুয়েল সিটিজেনশিপ। কিন্তু ভারতে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। তো এই সিঙ্গেল সিটিজেনশিপের যে ধারণাটা আমরা কোন দেশ থেকে নিয়েছি, ব্রিটেন নাকি কানাডা নাকি রাশিয়া নাকি ইউএসএ, তো এই যে নাগরিকত্বের ধারণা এটা আমরা নিয়েছি কোন দেশ থেকে, ব্রিটেন থেকে, ঠিক আছে। কোথার থেকে নিয়েছি, ব্রিটেন। এবং এই নাগরিকত্বের ধারণা প্রথম কে দিয়েছিল, আরস্তু, এটাও কিন্তু মনে রাখবে, আরস্তু তিনি কিন্তু নাগরিকত্বের প্রথম ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। এবং এই নাগরিকত্বের চর্চা আমাদের সংবিধানের ভাগ 2-এ আছে, ঠিক আছে, ভাগ 2-এর আর্টিকেল নাম্বার 5 থেকে 11-র মধ্যে কিন্তু আমাদের যে সিটিজেনশিপ সেই সিটিজেনশিপ নিয়ে চর্চা রয়েছে। এরপর দেখো তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্রিটেন থেকে আমরা আর কি কি নিয়েছি, ব্রিটেনের সংবিধান থেকে আমরা আর কি কি অ্যাডাপ্ট করেছি। এক হচ্ছে সিটিজেনশিপ, তাছাড়া কি আমাদের যে ক্যাবিনেট সিস্টেম সেটাও কিন্তু আমরা ব্রিটেন থেকে নিয়েছি। আমাদের যে পার্লামেন্টারি গভর্নমেন্ট, ঠিক আছে, আমাদের যে সংসদ ভবন, আমাদের যে মানে যে আমাদের যে সরকারের প্রণালী সেটাও কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি, ব্রিটেন থেকে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো কানাডা, আরেকটা অপশন ছিল না কানাডা, এই কানাডার থেকে আমরা কি কি নিয়েছি, কানাডার থেকে আমাদের যে ইউনিয়ন যেটা আমাদের ভাগ 5-এর চর্চা রয়েছে সেটা নিয়েছি কোথার থেকে, কানাডার থেকে। রাশিয়ার থেকে কি কি নিয়েছি, রাশিয়ার থেকে নিয়েছি ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, আমাদের যে কর্তব্যগুলো এটা কোথায় চর্চা আছে, ভাগ 4-এর এ। কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়, 42তম সংবিধান সংশোধন 1976-এর মাধ্যমে আমাদের সংবিধানে যুক্ত করা হয়, ঠিক আছে। এবং এই ফান্ডামেন্টাল ডিউটির চর্চা আছে কত নম্বর আর্টিকেলে, আর্টিকেল 51A। এবং এটি একটি সমিতির সিফারিশে কিন্তু যুক্ত করা হয়েছিল, যেটা পরীক্ষায় কিন্তু আসে, সেটা হচ্ছে কি সর্দার স্বর্ণ সিং সমিতি, সর্দার স্বর্ণ সিং, ঠিক আছে, স্বর্ণ সিং সমিতি, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো ইউএসএ, ঠিক আছে, এখানে কি কি অপশন ছিল, অপশন ছিল ব্রিটেন কানাডা রাশিয়া। এরপর ইউএসএ থেকে আমরা কি কি নিয়েছি, ইউএসএ থেকে আমরা যেটা নিয়েছি ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট, মূল অধিকার, আমাদের যে মূল অধিকার সেটার চর্চা আছে ইউএসএ থেকে আমরা নিয়েছি। চর্চা আছে আমাদের সংবিধানের ভাগ 3-এর আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে, ঠিক আছে, বোঝা গেছে। তাছাড়া কি নিয়েছি, জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল রিভিউ এটাও নিয়েছি কোথার থেকে, ইউএসএ থেকে। চর্চা কত আছে, আর্টিকেল 13। আমাদের যে ভাইস প্রেসিডেন্ট সেই ভাইস প্রেসিডেন্টের পদটা নিয়েছি কোথার থেকে, ইউএসএ থেকে নিয়েছি। আমাদের যে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, যে আমাদের যে রাষ্ট্রপতির যে মহাভিয়োগ ইমপিচমেন্ট প্রসেস সেটা কোথার থেকে নিয়েছি, ইমপিচমেন্ট প্রসেস নিয়েছি ইউএসএর থেকে, আর্টিকেল 61, ঠিক আছে। তাছাড়া এখন যেটা আছে না পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন পিআইএল, সেই পিআইএল-এর যে কনসেপ্ট সেটাও কিন্তু আমরা ইউএসএ থেকে নিয়েছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর অনুচ্ছেদে ভারতের সংবিধানে কতগুলি স্বাধীনতা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ যে আর্টিকেল 19 অনুসারে আমরা কি কি ফ্রিডম পাই। তো মনে রাখবে আমরা কতগুলো স্বাধীনতা পাই, 6টা স্বাধীনতা পাই। আগে পেতাম 7টা, বর্তমানে পাই 6টা। 6টা কি কি দেখে নাও। প্রথম হচ্ছে কি আমাদের ফ্রিডম অফ স্পিচ, আমাদের কথা বলার বাক স্বাধীনতা, ঠিক আছে। তারপরে কথা বলছি সবাইকে জড়ো করছি, একসাথে কথা বলছি, অ্যাসেম্বল, সবাই জড়ো হয়ে কথা বলার অধিকার। অ্যাসোসিয়েশন, ঠিক আছে, অ্যাসোসিয়েশন কি আমরা সবাই মিলে একটা সংগঠন তৈরি করার অধিকার আছে, অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তারপর হচ্ছে মুভমেন্ট, আমরা যেখানে খুশি যেতে পারি, ভারতের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে আমাদের অধিকার, মূল অধিকার, ঠিক আছে। তারপর হচ্ছে প্রফেশন,
আমরা যে কোনো প্রফেশন কিন্তু চুজ করতে পারি, ঠিক আছে। এরপর আমরা প্রফেশন চুজ করে নিয়েছি, এরপর আমরা ভারতের যে কোনো জায়গায় বাসিন্দা হতে পারি, সেইখানে গিয়ে থাকতে পারি। এইটা হচ্ছে, এই ছটা হচ্ছে আমাদের মূল অধিকার বর্তমানে আর্টিকেল 19 অনুসারে। স্পিচ, অ্যাসেম্বল, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, প্রফেশন এবং রেসিডেন্ট, ঠিক আছে। বর্তমানে ছটি, কিন্তু পূর্বে ছিল সাতটি কি এই ছটির সাথে আরও একটি যুক্ত ছিল, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, যেটি বর্তমানে মূল অধিকার থেকে বাদ দিয়ে আমাদের সংবিধানের আর্টিকেলে 300A যুক্ত করে দেওয়া হয়েছে। এটাকে বর্তমানে আইনি অধিকার করা হয়েছে, মূল অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার। তার কারণ কি, আমাদের যদি প্রপার্টিটা মূল অধিকার হতো, সেক্ষেত্রে যদি ভারত সরকার কোনো ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোনো একটা জমির প্রয়োজন হয়, তখন আমরা কি করছিল, তখন ভারতীয়রা বলছিল না এটা তো আমার মূল অধিকার, আমি এই জমিটা ভারত সরকারকে দেব না। ঠিক সেই কারণেই কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত সরকার কি করেছে, এই যে জমির অধিকার এটাকে কি করেছে, সম্পত্তির অধিকারটাকে আইনি অধিকার করেছে আর্টিকেল 300A যুক্ত করে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, পরবর্তী প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের, ঠিক আছে, ভারতীয় সংবিধানের 11 নম্বর তফসিলে কয়টি বিষয় রয়েছে? 11 নম্বর তফসিল বলতে 11 নম্বর শিডিউল, কটি বিষয় আছে? 29টি, 18টি, 12টি নাকি 20টি? তো আমাদের যে 11 নম্বর শিডিউল আছে সেখানে টোটাল 29টা সাবজেক্ট আছে, ঠিক আছে, 29টা সাবজেক্ট আছে। এবং তফসিল 11 বা শিডিউল 11তে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা, ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থার চর্চা রয়েছে। কত নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত হয়েছে? 73তম সংবিধান সংশোধন 1992-এর মাধ্যমে এটি যুক্ত হয়েছে, 73তম সংবিধান সংশোধন, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে টোটাল আমাদের যে শিডিউলগুলো আছে, ঠিক আছে, আগে বর্তমানে ছিল 8টি, এখন হয়েছে 12টি। তো প্রথমে 8টি কী ছিল দেখো। শিডিউল 1, এখানে কি ছিল, আমাদের যে ইউনিয়ন প্লাস আমাদের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, আমাদের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল স্টেট প্লাস ইউটির চর্চা ছিল শিডিউল 1-এ। শিডিউল 2-এ কিসের চর্চা ছিল? শিডিউল 2-এ চর্চা ছিল আমাদের যে পেমেন্টগুলো, ঠিক আছে, তার চর্চা। আর শিডিউল 3-তে শপথ গ্রহণের চর্চা, অর্থাৎ কে কার কাছে শপথ নিবে, ঠিক আছে, শুধুমাত্র যাদের চর্চা সংবিধানের মধ্যে বিশেষভাবে করা হয়েছে তাদের বাদ দিয়ে, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে রাজ্যসভার সিট। এই প্রশ্নটা কালকে তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক আছে। রাজ্যসভার সিটের চর্চা আছে 4 নম্বর শিডিউলে, ঠিক আছে। এরপর হচ্ছে 5 নম্বরে কি আছে, আমাদের যে ট্রাইবাল এরিয়াগুলো আছে, ট্রাইবদের যে অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন তার চর্চা আছে। 6 নম্বরে হচ্ছে স্পেশাল স্টেট। স্পেশাল স্টেটের মধ্যে আছে কোন কোন রাজ্যগুলি? এখানে আছে টোটাল 4টা রাজ্য। একটা হচ্ছে আসাম, মনে রাখবে এগুলো কিন্তু জনজাতি ক্ষেত্র যে এরিয়া সেগুলোতে দেওয়া হয়। আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। তো আবার এখানে একটা জিনিস মনে রাখবে, সম্প্রতি যেটা আমাদের চর্চার বিষয় হয়ে উঠেছে সেটা হচ্ছে লাদাখ। লাদাখও কিন্তু তোমরা কিছুদিন আগে হয়তো তোমাদেরকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তারা কি নিজেদেরকে একটা ইউনিয়ন থেকে বাদ দিয়ে একটা স্টেট তৈরি করতে বলছে, এবং তাদের একটা মূল যে দাবি সেটা হচ্ছে শিডিউল 6-এ তাদেরকে জয়েন করা। এই স্পেশাল স্টেটটা কি, এখানে যারা যুক্ত হয় যে স্টেটগুলো, তারা কি করতে পারে, তাদের রাজ্যের কিছু কিছু এরিয়াতে তারা নিজেদের মতো আইন তৈরি করতে পারে। তার জন্য তারা বলছে যে তাদেরকে শিডিউল 6-এ জয়েন করানো হোক, কারণ তারা তাদের যে প্রকৃতির সম্পদ সেটা তারা বাঁচাতে চায়, ঠিক আছে। এরপর শিডিউল 7, ঠিক আছে, শিডিউল 7 এখানে কি বলা হয়েছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার যে ভাগ বন্টন কার কার মধ্যে, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে কনকারেন্ট, মানে দুজন মিলেই রাখবে, ঠিক আছে, কনকারেন্ট। তো পূর্বে যখন সংবিধান তৈরি হয় তখন ইউনিয়নের কাছে, সেন্ট্রালের কাছে 96টা বিষয় ছিল, স্টেটের কাছে 66টা, এবং কনকারেন্টের মধ্যে রাখা হয়েছিল 47টা। এবং বর্তমানে কনকারেন্টে আছে 52টি, স্টেটের কাছে আছে 61টি, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে 100টি বিষয়ের উপর আইন তৈরি করার ক্ষমতা, ঠিক আছে।
এরপর হচ্ছে শিডিউল 8। শিডিউল 8-এ হচ্ছে কি আমাদের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ আগে ছিল আমাদের 14টি ভাষা কিন্তু সংবিধানে যুক্ত ছিল এবং বর্তমানে আছে 22টি। তাহলে বর্তমানে আমাদের কতগুলি ভাষা সংবিধানে যুক্ত হয়েছে? 22টি। এই যে এইটা মনে রাখার একটা শর্ট ট্রিক দেখো, ল্যাঙ্গুয়েজের মধ্যে কটা ওয়ার্ড আছে? 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে শিডিউল 8-এ কি আছে? আমাদের যে ভাষা তার চর্চা আছে। শিডিউল 9, শিডিউল 9-এ কিসের চর্চা আছে? ল্যান্ড রিফর্ম ল, যেটা বললাম না যে আমাদের যে সম্পত্তির অধিকার, সেটা আছে শিডিউল 9। শিডিউল 10, 10-এর মধ্যে কি আছে? দলবদল, ঠিক আছে, দলবদলের চর্চা আছে শিডিউল 10। এবং তোমাদেরকে তো বললামই যে 11 নম্বর যে শিডিউল, এটা কি হয়েছে? পরবর্তী ক্ষেত্রে যুক্ত হয়েছে। আগে ছিল 8টা, তারপর যুক্ত হয়েছে 9 নম্বর, তারপর যুক্ত হয়েছে 10 নম্বর, এবং তারপর যুক্ত হয়েছে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11 নম্বর এবং 12 নম্বর। এবং সর্বশেষ যে শিডিউলটি আছে সেটা হচ্ছে কি 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে। কত? 74তম। এবং এটা কি আছে? মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি নিয়ে চর্চা আছে এবং এখানে টোটাল 18টি বিষয়ের উপর চর্চা করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ আন্তর্জাতিক শান্তি সম্পর্কে ব্যাখ্যা করে? ইন্টারন্যাশনাল পিস নিয়ে আমাদের সংবিধানের কোন আর্টিকেলে চর্চা রয়েছে? ঠিক আছে, তো মনে রাখবে যে আর্টিকেল 51, আর্টিকেল 49, আর্টিকেল 39A এবং আর্টিকেল 36 এগুলোই সবেই কিন্তু যে ভাগ 4 অর্থাৎ কি ডিপিএসপির আন্ডারে আসে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেগুলোর উপর কিন্তু আমরা কোনো প্রকার কোর্টে গিয়ে কেস করতে পারি না। সেইগুলো কোন কোন ভাগে আছে? ভাগ 4, যাকে বলা হয় ডিপিএসপি। ঠিক আছে, তো সংবিধানে যে আন্তর্জাতিক শান্তি তার চর্চা আছে আর্টিকেল 51-এ। মনে রাখবে আর্টিকেল 51-এ কি আছে? আন্তর্জাতিক শান্তি। এবং এইখানেই বলা হয়েছে যে, এটা অ্যান্সার, ঠিক আছে, এবং এখানেই বলা হয়েছে যে ভারতের যে ফরেন পলিসি, ভারতের যে বিদেশ নীতি, ফরেন পলিসি এটা কিন্তু কারো উপর প্রভাবিত নয়, ভারতের স্বাধীন ফরেন পলিসি থাকবে। ঠিক আছে, এরপর দেখো যে বাকি সংবিধানগুলো ছিল। আর্টিকেল 49, আর্টিকেল 49-এ কী বলা হয়েছে? আমাদের যে রাষ্ট্রীয় স্মারকগুলি আছে, রাষ্ট্রীয় স্মারক, তাদেরকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আর্টিকেল 39-এর এ, এখানে কি বলা হয়েছে? ফ্রি লিগ্যাল এড, ঠিক আছে, ফ্রি লিগ্যাল এডের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। এই শর্ট ফর্মে এ আছে মানে কি এটা পরবর্তী ক্ষেত্রে যুক্ত করা হয়েছে। আর্টিকেল 39-এ কী বলা হয়েছে? যে সমান কাজের জন্য পুরুষ এবং মহিলা, মেল এবং ফিমেল সমান বেতন, সমান কাজের জন্য সমান বেতন। ঠিক আছে, তাতে পুরুষ হোক বা মহিলা হোক। এবং আর্টিকেল 36-এ কী দেওয়া হয়েছে? ডেফিনেশন অফ স্টেট। ঠিক আছে, এই যে ডিপিএসপি তোমাদেরকে বললাম না যে এগুলো নিয়ে আমরা কোনো রকম কোর্টে কেস করতে পারি না, এটা সরকারের নিজের ইচ্ছা মতো। এই যে ডিপিএসপি, এই ডিপিএসপির যে মানে প্রণালীটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন কিন্তু এরমভাবে আসে, ঠিক আছে, যে ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, কোথার থেকে? আয়ারল্যান্ড। এবং ডিপিএসপির চর্চা আছে আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে। ঠিক আছে, এই ডিপিএসপির মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে কি আর্টিকেল 44। কারণ কি এখানে ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসির চর্চা আছে। ইউনিফর্ম সিভিল কোড এখন পর্যন্ত ভারতের মাত্র 2টো রাজ্যে লাগু আছে। একটা হচ্ছে গোয়া, যেটা অনেক আগেই লাগু করেছে, এবং রিসেন্টলি সেটা কে করেছে? উত্তরাখণ্ড। যেহেতু এটা রিসেন্ট ঘটনা, সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের চর্চা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 44, ডিপিএসপির মধ্যে ভাগ 4। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন অনুচ্ছেদ জরুরি অবস্থায় অর্থাৎ এমার্জেন্সির সময় বাতিল করা যাবে না? আর্টিকেল 21, আর্টিকেল 18, আর্টিকেল 27 নাকি আর্টিকেল 32? ঠিক আছে, তো মনে রাখবে যে আর্টিকেল 21 এখানে কিসের অধিকার দেওয়া হয়েছে? লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, বেঁচে থাকার অধিকার। ঠিক আছে, এই যে আর্টিকেলটি রাষ্ট্রীয় আপাত হোক বা স্টেট আপাত,
অর্থাৎ প্রেসিডেন্ট রুল হোক বা ন্যাশনাল এমার্জেন্সি, কোনো ক্ষেত্রেই কিন্তু আর্টিকেল 21কে বাদ দেওয়া চলবে না। কারণ কি, ন্যাশনাল এমার্জেন্সির সময় আমাদের কাছ থেকে সমস্ত অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে, কিন্তু আর্টিকেল 20 এবং 21, এই 21-এর সাথে কি আর্টিকেল 20, এই দুটো আর্টিকেলের যে অধিকার, সেই অধিকারগুলো কিন্তু কেড়ে নেওয়া পসিবল নয় ভারতের সংবিধান অনুসারে। এই আর্টিকেল 21-এ কি বলা হয়েছে, লাইফ এবং পার্সোনাল লিবার্টি, অর্থাৎ বেঁচে থাকার অধিকার। এবং আর্টিকেল 20-তে কি বলা হয়েছে, জিওপার্ডি, ডবল জিওপার্ডি, অর্থাৎ কি একবার ভুল করার জন্য কিন্তু একবার সাজা, আবার যে সময় ভুলটা করেছে সেই সময় অনুসারে যে আইন ছিল সেই আইন অনুসারে সাজা দেওয়া হবে। এবং 24 ঘন্টার মধ্যে আসামিকে কি করতে হবে, 24 ঘন্টার মধ্যে কোর্টে সশরীরে হাজিরা করাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডবল জিওপার্ডি। এবং এখানে যেহেতু ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে, তো মনে রাখবে যে ভাগ 18, সংবিধানের ভাগ 18-র আর্টিকেল 352 থেকে 360, এখানে কি করা হয়েছে, আমাদের যে এমার্জেন্সি আপাতকাল তার চর্চা করা হয়েছে। ন্যাশনাল এমার্জেন্সির চর্চা আছে আর্টিকেল নাম্বার কত, 352, এখানে যেটা বলা হয়েছে জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি। প্রেসিডেন্ট রুল, অর্থাৎ কি যখন রাজ্যে গভর্নর রুল লেগে যায়, সেটা হচ্ছে আর্টিকেল 356। এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা আছে আর্টিকেল 360-তে। ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো বাকি যে আর্টিকেলগুলি আছে, আর্টিকেল 18, আর্টিকেল 18-তে কী বলা হয়েছে, অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ কি আগেকার দিনে যেমন রাজা মহারাজা যে উপাধিগুলো নিত, সেই টাইটেলগুলো আর নেওয়া যাবে না, শুধুমাত্র মিলিটারি, আমাদের ফোর্স এবং শিক্ষার ক্ষেত্রে যে আমরা উপাধিগুলো পাই সেগুলো কিন্তু আমরা রাখতে পারি। আর্টিকেল 27-এ কী বলা হয়েছে, 27-এ বলা হয়েছে ধার্মিক কাজের জন্য যদি কোনো টাকা জমা করা হয়, ধার্মিক কাজ, ঠিক আছে, ধার্মিক কাজ অর্থাৎ যেখানে রিলিজিয়াস কোনো ফান্ড থাকবে, সে ধার্মিক কাজের জন্য রাখা টাকার উপর কোনো রকম ট্যাক্স দিতে হবে না। আর্টিকেল 32-এ কী বলা হয়েছে, আর্টিকেল 32 হচ্ছে সাংবিধানিক উপচার। এই আর্টিকেল 32-এ কী করে, সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুসারে 5 রকমের রিট জারি করতে পারে, যেটা তোমাদেরকে আগের দিন ক্লাসে আমি বলেছি। ঠিক আছে, এই আর্টিকেল 32-কেই বি.আর. আম্বেদকর, ঠিক আছে, দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বি.আর. আম্বেদকর কী বলেছিলেন, সোল অফ কনস্টিটিউশন, কী বলেছিলেন, সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের আত্মা। ঠিক আছে, এবং প্রিয়েম্বেলকে সংবিধানের আত্মাকে বলেছিল ঠাকুরদাস ভার্গব, এটাও কিন্তু মনে রেখো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, শিবাজি মহারাজের সময়ে মন্ত্রিপরিষদ কী নামে পরিচিত ছিল, অষ্টপ্রধান, নবরত্ন, অগ্রহারম নাকি অষ্টদিগ্গজ। তো শিবাজি, ঠিক আছে, মারাঠার যিনি ছিলেন শিবাজি, তার সময় যে মন্ত্রী পরিষদ ছিল সেটি অষ্টপ্রধান নামে পরিচিত ছিল, অষ্টপ্রধান নামে পরিচিত ছিল। নবরত্ন কার সময় ছিল, আকবর। ঠিক আছে, অষ্টদিগ্গজ কার সময় ছিল, বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়, কার সময়, কৃষ্ণদেব রায়। ঠিক আছে, এবং চল্লিশা দল বা চল্লিশা দল, এটা কার সময় ছিল, ইলতুৎমিশ। ঠিক আছে, ইলতুৎমিশের সময়। পরবর্তী প্রশ্ন দেখো, ফতোয়া ই আলমগীরি মুসলিম আইনের একটি ডাইজেস্ট নিম্নলিখিত কোন রাজার আমলে রচিত হয়েছিল। ঠিক আছে, তো ফতোয়া ই আলমগীরি, এটার আরও একটি নাম হচ্ছে ফতোয়া ই হিন্দিয়াজ, এটা ছিল একটা ইসলামিক শরিয়ার ল বুক, আইন বুক। ঠিক আছে, তো এটি কোন রাজার আমলে রচিত হয়েছিল, তো এটি ঔরঙ্গজেবের আমলে কিন্তু রচিত হয়েছিল, এটা কিন্তু মনে রেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, জয়পুরে অবস্থিত হাওয়া মহল কে নির্মাণ করেছিলেন, রাওয়াল জয়সাল, সোয়াই প্রতাপ সিং, চিত্রঙ্গদ মৌরি, রাওয়াল রতন সিং। তো এটির নির্মাণ করেছিলেন 1799 সালে। ঠিক আছে, 1799-এ সোয়াই প্রতাপ সিং। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো, আকবর মুঘল সাম্রাজ্যকে সুসংহত করার সময় কার প্রশাসনের একটি মডেল হয়ে ওঠেন, অর্থাৎ কি আকবর তার যে সাম্রাজ্যের যে প্রশাসন সেটা চালানোর জন্য কার প্রশাসনিক যে সংগঠনকে তিনি মডেল হিসাবে বেছে নিয়েছিলেন, শেরশাহ সুরি, গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ নাকি বহলুল লোদি। তো মনে রাখবে আকবর শেরশাহ সুরির যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস সেটা কিন্তু তিনি কপি করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো শাহজাহান নিচের কাকে সুলতান
বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিলেন? কাকে সুলতান বুলন্দ ইকবাল উপাধিটি দিয়েছিলেন? দারা শিকো, মুরাদ, ঔরঙ্গজেব নাকি শাহুজা? তো শাহজাহান তার পুত্র দারা শিকোকে তিনি এই উপাধিটি দিয়েছিলেন এবং মুরাদ, ঔরঙ্গজেব এবং শাহুজা এই তিনজনেই কিন্তু, এই চারজনেই কিন্তু শাহজাহানের পুত্র, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ভেরিসেলা জোস্টার নামক ভাইরাস দ্বারা সৃষ্টি হয়? কোন রোগটি? ভেরিসোলা জোস্টার, র্যাবিস, এটা হচ্ছে পোলিও, ঠিক আছে, পোলিও, চিকেন পক্স নাকি কলেরা? তো মনে রাখবে যে চিকেন পক্স, ঠিক আছে, চিকেন পক্স হয় ভেরিসোলা জোস্টার নামক ভাইরাস থেকে, ঠিক আছে, এবং পোলিও হয় পোলিও ভাইরাস থেকে, র্যাবিস হয় যেটা জলাতঙ্ক হয় কিসের থেকে? রে বেডো, ঠিক আছে, রে বডো নামক ভাইরাস থেকে, এবং এটির বাহক কি হয়? কুকুর। সাইট্রিক অ্যাসিড, এটা সকলে জানো, লেবুর মধ্যে, ঠিক আছে। এরপর দেখো হিমোফোবিয়া কিসের ভয়? হিমোফোবিয়া হচ্ছে কিসের ভয়? জলের ভয়, রক্তের ভয়, হাইটের ভয় নাকি ডার্কনেস? তো হিমোফোবিয়া হচ্ছে রক্তের ভয়, ঠিক আছে, যারা রক্ত দেখে ভয় পায় তাদের কি হচ্ছে? হিমোফোবিয়া। যারা জল থেকে ভয় পায় তাদের হচ্ছে হাইড্রোফোবিয়া। জলের ভয়কে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। হাইটের ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। আর ডার্কনেস, অন্ধকারকে যারা ভয় পায় তাকে বলা হচ্ছে নিক্টোফোবিয়া, ঠিক আছে। তো দেখো আজকে যে প্রশ্নগুলি ছিল মোটামুটি সব প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেছে। এরপর যদি তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে কোথাও কোনো ডাউট থাকে, ঠিক আছে, ডাউটের জন্য তোমরা কি করবে? নিচে দেওয়া যে গ্রুপগুলো থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, সেগুলোতে তোমরা যুক্ত হতে পারো। তাছাড়া ওই গ্রুপে গিয়ে তোমরা আমার পার্সোনাল নাম্বারটা অ্যাডমিন হিসাবে দেখতে পাবে, সেখান থেকে তোমরা আমাকে মেসেজ করতে পারো যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই হেল্প করা হবে। আর যেটা করবে সেটা হচ্ছে কি, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে না এরকম প্র্যাকটিস সেট তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার যে বন্ধু তাদের সাথে কিন্তু ক্লাসটিকে শেয়ার করবে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।